আমরা তো সভাপতি হারিয়ে ফেলেছি, কাজে আমার সংসদে কোনো ভূমিকা নেই, আমার সংঘর্ষে যেতে হবে। এবং একটি প্রশ্ন ছিল যে আমাদের রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাজনীতি সম্ভব, ভাবনা করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, আবার সম্পূর্ণ অসম্ভব। সম্ভব কেমন করে? যদি আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বে যারা আছেন, রাজনীতিতে যারা চালক, যারা চালিকা শক্তি যাদের হাতে, তারা যদি তাদের ভিতরে যদি প্রত্যয় থাকে, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান থাকে, রাজনৈতিক অবস্থান থাকে, মুনাফা অর্জনের উপায় হিসেবে যারা দেখবেন না বলে অঙ্গীকার করেন, তাহলে সম্ভব। আর এর সাথে সমন্বয় করে যেতে হতে হবে যারা অনিয়ম করেন, দুর্নীতি করেন, রাজনীতিটাকে মুনাফা অর্জনের সোপান হিসেবে দেখেন, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য যদি প্রাতিষ্ঠানিক কাঠামো, জবাবদিহিমূলক সুশাসন ব্যবস্থা যদি সৃষ্টি করা যায়, তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে যখন পরিবর্তন আসবে, তখন আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস ছাত্র রাজনৈতিক অঙ্গনে একই ধরনের পরিবর্তন আসবে। আমি তরুণদেরকে তো এই পর্যায়ে একটি পয়েন্ট বলে শেষ করব। সম্প্রতি একটা গবেষণা হয়েছিল, আন্তর্জাতিক গবেষণা। সেখানে 4টি দেশ, বাংলাদেশ, ভারত, কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া, 4টি দেশের তরুণদের মধ্যে সততার সূচক পরিমাপ করা হয়েছিল। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের তরুণরা 10-এর মধ্যে 8.5%, 8.5 পয়েন্ট পেয়ে সবচেয়ে শীর্ষে অবস্থান করেছিল। এবং অন্য 3টি দেশের কোনো দেশই 6.5-এর ঊর্ধ্বে স্কোর করেনি। তোমরা অনেক ঊর্ধ্বে। আমাদের অনেক সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে আমাদের রাজনৈতিক অঙ্গন যেন কলুষিত করতে না পারে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ থাকে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষার্থীদের এবং প্যানেল আলোচকদের বক্তব্য আমরা শুনেছি। আপনি যদি বলেন, একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো। ডক্টর ইফতেখার বলেছেন, আমরা যারা ক্ষমতা ইলেকশনে যারা জিতি তারা মনে করি যে সব আমাদের, আর যারা হেরে যায় তারা আমরা মনে করি আমাদের কিছুই করার নাই, আবার পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি, এর মাঝখানে আর কোনো দায়িত্ব নাই। এই সম্পর্কেও আপনি আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে মাছরাঙা টেলিভিশনের এই যে আমরা আনিব রাঙা প্রভাত, যাদের উপস্থিতিতে এবং যাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই রাঙা প্রভাত না আসা পর্যন্ত আপনাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। 5 বছরের জন্য নির্বাচিত হওয়ার পরে যারা মনে করে যে আমাদের, এবং যারা বিরোধী দলে থাকে তারা মনে করে আমাদের না, এটা কিন্তু স্বতঃসিদ্ধ কথা নয়, এর বাইরে ব্যতিক্রমও আছে। কারণ 1990-এর পরে যদি আপনি দেখেন, এইবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে প্রধান বিরোধী দল বিএনপি প্রথম দিন সংসদের প্রথম অধিবেশনে যোগদান করেছে, মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যেটা 90-এর পরে আর দেখবেন না বিরোধী দলের যে যখন ছিল। নেতৃত্ব হচ্ছে একটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের বিষয়। অতি সাম্প্রতিককালে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন তারা একটি থিসিস এর মাধ্যমে বের করেছে যে মানব শরীরে যে জিন থাকে, সে জিনের মাত্রা, যেটার নাম দিয়েছে তারা RS4950, এইটা যদি কোনো মানুষের শরীরের মধ্যে 25%-এর অধিক থাকে অন্য অন্য জিনের উপাদানের তুলনায়, তাহলে তার মধ্যে একটি সুপারভিজরি রোল থাকে, নেতৃত্বের গুণাবলী বিকশিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এইখানে তারা মডেল হিসাবে নিয়েছেন মার্টিন লুথার কিং, উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী। এদেরকে একপাশে রেখেছেন, আরেক দিকে ওনারা রেখেছেন হিটলার, মুসোলিনি, স্ট্যালিন এবং চেঙ্গিস খান। এদের মধ্যে এই RS4950 জিনের এই উপাদানটি এই 2 শ্রেণীর নেতৃত্বের মধ্যেই কিন্তু দেখা গেছে অ্যাবভ 25। কোনটা আমরা গ্রহণ করব, এটাই কিন্তু মূলত পছন্দের বিষয়, যে আমরা কোনটা গ্রহণ করব। একজন শিক্ষার্থী এখানে বই, খাতা কলম, বই ইত্যাদি থাকার কথা বলেছেন ছাত্রদের মধ্যে। আমরা তো মূল নেতৃত্বের দোষ দেখি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সরকারি দলের যে ছাত্র সংগঠন তাদের হাতে খাতা কলম বই তুলে দিয়েছিলেন, কিন্তু এখন বিশ্বজিতের প্রসঙ্গ যারা তুলেছেন সেইটা সহ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওই মাননীয় প্রধানমন্ত্রী যেটা তুলে দিয়েছিলেন সেটা এখন তাদের হাতে নেই। তাদের হাতে এখন চাপাতি, রামদা, ভর্তি বাণিজ্যের টাকা, টেন্ডারবাজি, খুনোখুনি, এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাটায় ওই যে সুপারভিজরি রোল, ওই যে RS4950 25%-এর উপরে যাদের বেশি, এবং যে দুটো বিভাজনের কথা আমি বলেছি, এর মধ্যে ভালো গুণের অধিকারী জাতীয় নেতৃত্বে যারা আসতে পারবেন তাদেরকে অবশ্যই আপনারা স্যালুট করবেন, গ্রহণ করবেন। যারা আসতে পারবে না তাদেরকে বর্জন করবেন।
কারণ 2008-এর নির্বাচনে যে ভোটার সংখ্যা এই তরুণদের যুবকদের মধ্যে ছিল, এবার আরও বেড়ে সেটা আমার জানা মতে প্রায় 3 কোটি হয়েছে, প্রায় 3 কোটি। সুতরাং আপনারা কিন্তু নিয়ামক শক্তি, এখানে আপনাদের বিচার বিশ্লেষণের উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে নিঃসন্দেহে সেটা স্বীকার করে নেব। প্রধান বিরোধী দলের একজন কর্মী হিসাবে আমাদের ভুল রয়েছে, সেই ভুল থেকেও আমাদেরকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করতে পারেন একমাত্র আপনারা। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বে চমৎকার আলোচনা শুনলাম প্রথমে শিক্ষার্থীদের কাছ থেকে, তারপরে প্যানেল আলোচকদের কাছ থেকে। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকছেন। আপনারা দেখছেন আমরা আনিত রাঙা প্রভাত। সুধীজনের প্রতি সালাম রইল আমার, নয়া প্রতিকিচ্ছায় একটা শোনো একবার। বেঙ্গল প্লাস্টিক টেবিল সেটের দেখো কতই বাহার, সর্বস্তরের মানুষ করে নিহার ব্যবহার। ভাইরে ইহার ব্যবহার, ভাইরে কথায় কাজে আস্তায় আছে এক চমৎকার। বেঙ্গল প্লাস্টিক টেকসই মজবুত রঙেরও বাহার। বেঙ্গল প্লাস্টিক টেবিল সেট টেকসই মজবুত আর বাহারি রঙে। বেঙ্গল, আস্থা শতভাগ। শোনো কথাটি শোনো, কাছে সুপ্রিয়তম বলে। ও তোলো তোলো, ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে? চলো কথায় কথায় 25 টাকা বা তার বেশি রিচার্জে 4 কোটিরও বেশি জিপি নম্বরে কথা বলো 7 পয়সা প্রতি 10 সেকেন্ডে। স্টার্ট অন লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। চলো বহুদূর। গ্রামীণ ফোন। এর চেয়ে বেশি সাদা হয় না? উফ, এমন কিছু কি নেই যে সাদাকে আরো সাদা করে? কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, এর দার্জিলিং হোয়াইটার কাপড়ের বুননের মধ্যে মিশে সব ময়লা দূর করে আর সাদাকে করে আরো সাদা। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া, শীতের হিমেল পরশ মেখে নেওয়া। ইমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। আমি কি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না, চাওনি তো। তাহলে একটা জিনিস চাই। চাও। একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়েছে, একদম বাংলালিংক দামে। এইটুকু শখ তো আমি করতেই পারি, তাই না? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আম্মু ভালো আছো? তোমাকে খুব মনে পড়ছে, আর তোমার রান্না করা হেলদি টেস্টি ম্যাগি নুডলস। প্রতিদিনের খুশি ম্যাগি নুডলসকে ঘিরে। তারপর তুমি নিয়ে এলে ম্যাগি নুডলস, এখানেও ম্যাগি। দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। চলো বহুদূর। সব কনফিউশন পেছনে ফেলে অজানার নতুন অ্যাড্রেসে প্রথমবার কিছু করার এক্সাইটমেন্টের তো তুলনা হয় না। ভয়কে শিফট ডিলিট। তুমি সেই ঘটনা পৃথিবী যা ঘটবার অপেক্ষায়। সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আর ইন্টারনেট নিয়ে সাথে আছে গ্রামীণ ফোন, সব সময় সবখানে। চলো একসাথে, চলো বহুদূর। গ্রামীণ ফোন।
লিজান হেয়ার ম্যাসাজ অয়েল আমি নিয়মিত ব্যবহার করছি। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল ব্যবহারে চুল ভেঙে যাওয়া এবং আগা ফাটা বন্ধ হবে। চুল হবে লম্বা, ঘন এবং কালো। আমলা, শিকাকাই, হরতকি সহ 5টি উপাদান বিশেষ ফর্মুলায় এই তেলে সরাসরি মেশানো হয়েছে, তাই কার্যকারিতাও অনেক বেশি। লিজান হেয়ার ম্যাসাজ অয়েল, টোটাল কেয়ার অফ হেয়ার। সত্যি সাধ্য কি শীতের মমতার উষ্ণতা নিয়ে 2 যুগ ধরে ত্বকের যত্ন ও সুরক্ষায় এদেশের প্রতি 10টি পরিবারের 7টির পাশে আছে মেরিল। মেরিল প্রোটেক্টিভ কেয়ার, শীতে ত্বকের সযত্ন সুরক্ষা। এটা কত? আবা, আপনি আমার অবিশ্বাস করলেন? বাজি ধরে কইতাছি, এর চেয়ে বাংলা লিঙ্ক দামে যদি আপনি এই মাছ পান, তাইলে কাইন্ডলি আপনার 1 পিস চুরি রেখে যাবেন। জিন্দেগি ভর চুরি পরে থাকুন। ওই কথাটা ঠিক আছে না? ঠিক কইছেন। এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া, শীতের হিমেল পরশ মেখে নেওয়া। ইমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। 1000টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণ ফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি SMS তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম আমরা আনিব রাঙা প্রভাত অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম রাজনীতি এবং ছাত্র রাজনীতি নিয়ে। খুব চমৎকার আলোচনা হয়েছে। সেই সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সম্পূরক প্রশ্ন বা সম্পূরক বক্তব্য দিতে চাইছিলেন। জি, আওয়ামী লীগের যে শিরিন সুলতান আপা, তার কাছে আমার হচ্ছে এই যে আওয়ামী লীগ কিছুদিন আগে শরীদপুর আসনে আব্দুর রাজ্জাক সাহেবের আসনে উনি মারা যাওয়ার পর ওনার ছেলেকে নমিনেশন দিছে। ওই আসনে আওয়ামী লীগের তার ছাত্র রাজনীতির ছাত্রলীগের 2জন প্রেসিডেন্ট ছিল সাবেক। একজন হচ্ছে বাহাদুর ব্যাপারী, আরেকজন হচ্ছেন জনাব এনামুল হক শামীম। এখন তারা 2জনকে প্রেসিডেন্ট করছে তাদের একটা রাজনৈতিক দলের, বাট তাদেরকে নমিনেশন দিচ্ছে না। ছাত্র রাজনীতি কীভাবে ডিসকারেজ করা হচ্ছে। আর ঠিক একই সময় বিএনপিতে 2জন 47 এবং 48 বছর বয়স্ক 2জন লোককে ছাত্র রাজনীতির লিডার বানানো হয়েছে। তার মানে কি, আমরা কি মেসেজ পাচ্ছি? আমরা এবার আলোচনা করব নির্বাচন এবং সংসদ এই সম্পর্কে। বুয়েটের শিক্ষার্থী, আপনারা প্রথমে বলুন আপনারা কেমন নির্বাচন দেখতে চান, যে কেমন সংসদ দেখতে চান সেই সম্পর্কে বলুন। ধন্যবাদ। সংসদ নির্বাচনে কাকে নির্বাচিত করব? একদিকে বর্তমান যে সরকারি দল আওয়ামী লীগ, তাদের গত 4 বছরের যে পারফরমেন্স, সেটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চরম অস্থিতিশীলতা এবং সেই একই সাথে আইনশৃঙ্খলার অবনতি। এবং অপরদিকে যে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট, সেখানে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের অপোজিট শক্তি, যেটাকে আমরা হিসেবে চিহ্নিত করতে পারি জামায়াতে ইসলামী, যাদেরকে আমরা তরুণ সমাজ কখনোই ভালোভাবে গ্রহণ তো করবই না এবং আমরা সবসময় তাদেরকে বর্জন করার জন্যই মানসিকভাবে প্রস্তুত। তো আমার কোশ্চেনটা আসলে আওয়ামী লীগ
সরকারি দল এবং বিরোধী দল দুজনের কাছে যে আমাদের এক্ষেত্রে উপযুক্ত বিকল্পটা কি হবে পরবর্তী নির্বাচনে। ধন্যবাদ। আমি মঞ্চ উপবিষ্ট দুই অতিথির দৃষ্টি আকর্ষণ করব। শিক্ষার্থী বললেন তারা কাকে ভোট দেবেন সেটা নিয়ে চূড়ান্তভাবে দ্বিধাগ্রস্ত, দুই বড় দলের উদ্দেশ্য করে বলেছেন। এ সম্পর্কে বলবেন আমাদের আলোচকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেমন সংসদ, কেমন নির্বাচন দেখতে চান? যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি খুব আলোচিত একটি ব্যবস্থা, যেটি এসেছিল অনাস্থা থেকে, আমরা কি সেই অনাস্থার জায়গা থেকে আস্থায় ফিরতে পেরেছি কিনা? আমার এই জায়গাটিতে প্রশ্ন যে আগামী নির্বাচন যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে সেটি কি আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে কয়েকদিনের জন্য ক্ষমতায় থাকা কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে গিয়ে আবার 111-এর দিকে যাওয়া, এই ব্যবস্থায় থাকবো নাকি নতুন কিছু চিন্তা করব? সেটি কি জাতীয় সংসদ ভবন থেকে আসবে নাকি সেটি ব্যক্তি বিশেষ কিংবা রাজনৈতিক দল থেকে আসবে? সেই বিষয়ে আমার প্রশ্ন বিজ্ঞ ব্যক্তিবর্গের কাছে। বছর দুয়েক আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট স্টাডিজ, একটি ইনস্টিটিউট রয়েছে তারা একটি গবেষণা করেছিল। সেখানে দেখা গেছে যে তরুণরা রাজনীতির ব্যাপারে খুবই একটি আগ্রহী নয়। আসলে কি তরুণ সমাজ রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বা যদি নিয়ে থাকে তাহলে কেন? আর এই প্রশ্নের সঙ্গে যোগ করব যে সংসদ নির্বাচন সামনে, নির্বাচন এবং সংসদ প্রসঙ্গ সব মিলিয়ে এরপরে আপনাদের যিনি বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন নিয়ে সরকারি এবং বিরোধী দলের যে আত্মবিশ্বাস ও পারস্পরিক আস্থার দারুণ অভাব এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে। কোন ধরনের ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আমরা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারি? আপনারা কি মনে করেন যে এই সংকট থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি? এক্ষেত্রে আমাদের সমাধানটা হচ্ছে, আপনারা যদি পরস্পরের প্রতি আস্থা নাই রাখতে পারেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বা অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থাটা সেটা এরকম হোক যে একটা কোয়ালিশন সরকার ব্যবস্থা হোক, সেই সময়টা পার করার জন্য যে আপনাদের কিছু সদস্য এবং এক কথায় দুই দলের কিছু সদস্য, সমান সংখ্যক সদস্য নিয়ে একটি সরকার গঠন করা হোক, এবং যেটা হবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং যার অধীনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আর কি। ব্র্যাক ইউনিভার্সিটি কেমন সংসদ, কেমন নির্বাচন দেখতে চান? অর্থনীতিতে খুব সুন্দর একটা কথা বলা আছে যে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের আনলিমিটেড স্কেয়ারসিটি পূরণ করতে হয়। তো আমার কাছে এখন মনে হয় আমাদের রাজনৈতিক দলটা এই পন্থাটাই ফলো করতেছে। যেমন আমাদের জনগণের অনেকগুলো আশাকে একটা সুন্দর প্রিন্টেড কাগজের মধ্যে লিখে আমরা প্রকাশ করি, লিমিটেড কাগজের মধ্যে আমরা প্রকাশ করি, যেটাকে আমরা নির্বাচন ইশতিহার নাম দিচ্ছি। তো আমার কাছে মনে হয় আমরা তো অনেকগুলাই আইন করি, আর আইন করাও আমার থেকে মনে হয় না ডিজিটালাইজেশনের যুগে খুব একটা কষ্ট। হয়তোবা মন্ত্রিসভার থেকে কিছু অনুমোদন নিতে হবে, আর সংসদে গিয়ে প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে সবাই অনুমোদন নেয়। তো এরকম কি কোনো আইন করা যায় যে আমরা নির্বাচন ইশতিহারে প্রকাশের সময় এমন কোনো প্রতিজ্ঞা না করি যেটা আমরা আসলে পূরণ করতে পারবো না? আর আমার কাছে মনে হয় এভাবে করে নির্বাচন ইশতিহারে